বলছি, এখনো বললাম, এটা এটা সরকারের তরফ থেকে তৃণমূল পার্টি, তৃণমূল সরকার নিজেরা করছে এটা, এই ডিস্টারবেন্সটা, এবং এটা তৈরি করা হচ্ছে। দেখো, একটু আগে তো বললাম যে আমরাই তোমাদের ত্রাতা, আমরাই তোমাদের ত্রাতা। পরিকল্পিতভাবে এটাকে আরেকটা ন্যারেটিভ বানানো হচ্ছে যে আমি তোমাদের ত্রাতা। ওই দেখো, মুসলমান তোমাদের নাম কাটতে ছিল, আমরা ঠেকালাম। কখন নেমন্তন্ন খাওয়া হয়ে গেছে, মাছ মাংস মিষ্টি খাওয়া হয়ে গেছে, পাত ওঠানোর সময় হয়ে গেছে, পাত ফেলার সময় মমতা ব্যানার্জি সচেতন হয়েছে। এখন আমার ফর্ম 7, এখন তো ফর্ম 7 আসে না, এখন তো ক্লেমস অ্যান্ড অবজেকশনের পর্যায়ে চলছে। দিদিটা বলে দিয়েছে ফর্ম 7 কে মানলে তাকে আবার পুলিশ গ্রেপ্তার করতে পারে। এখন ফর্ম 7 হাতে থাকা মানেও ক্রাইম, পুলিশ গ্রেপ্তার করবে, এফআইআর করবে। অথচ নির্বাচন কমিশনের মধ্যে নতুন ভোটার হতে গেলে ফর্ম 7 দরকার। তা নির্বাচন কমিশন বলে দিয়েছে ফর্ম 7 এর কাজ শেষ। আর যদি বলে যে না, ফর্ম 7 এখনো চলবে, সে তো নির্বাচন কমিশন ঠিক করবে। তা যদি কেউ যদি দেখে পশ্চিমবঙ্গে যে নির্বাচনের এনুমারেশনে সে যুক্ত হতে পারেনি, ফর্ম 7 সে পায়নি, তাহলে সেই ফর্ম 7 এখন অ্যালাউ হবে কিনা সেটা তো নির্বাচন কমিশনের সঙ্গে জড়িত তারা ঠিক করবে। এটা তো পুলিশ ঠিক করবে না বা সরকার ঠিক করবে না। দিদি কি নির্বাচন কমিশনের দায়িত্ব দিদির? নাম ঢোকানো বাদ দেওয়া সব তো দিদির দায়িত্ব নয়। কাউকে আমার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু যে ফেডারেল স্ট্রাকচার, আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেখানে একটা রাজ্যের পুলিশকে আমি কখনো আমার মতন করে ব্যবহার করব, এটা কিন্তু বেআইনি। মনে করুন ইডি, সিবিআই আমাদের কারোরই পছন্দ না, কিন্তু তার মানে এটা না যে যে রাজ্যে তারা গেল বা যাবে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তাদেরকে বাধা দেবে, তাদেরকে মিথ্যা কেসে অভিযুক্ত করবে, তাদেরকে ধরবে। মানে যা চলছে তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের পুলিশ ভার্সেস কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে। ভারতবর্ষে এই জিনিস হয়েছে কখনো যে ভারতবর্ষের কেন্দ্রীয় বাহিনী কোনো রাজ্যের পুলিশ দপ্তরকে ঘেরাও পর্যন্ত করতে হয়েছিল, সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই রাজ্য এবং কেন্দ্রের উভয় পক্ষেরই উচিত এই জায়গাটা ব্যালেন্স ঠিক করা। কিন্তু পুলিশ সে রাজ্যেরই হোক, সে কেন্দ্রীয় হোক, পুলিশ পুলিশ তার নিজস্ব কোড অফ কন্ডাক্ট আছে, সেরকম কেন্দ্রীয় বাহিনী তাদেরও বা কেন্দ্রীয় কোনো সংস্থা তাদেরও কোড অফ কন্ডাক্ট, প্রোটোকল, স্ট্যান্ডার্ড প্রোটোকল, যেটা সেই স্ট্যান্ডার্ড প্রোটোকল তো মেনে চলতে হবে। মনে করুন কদিন আগে পাটনাতে একটা ব্যবসায়ীকে গুলি করে মারলো, যারা মারলো তারা কলকাতায় আশ্রয় নিয়েছিল। পাটনার পুলিশ কলকাতায় এসে তাদেরকে গ্রেপ্তার করলো। সেই সদ্ভাব যদি না থাকে তাহলে আসামিটাকে কেউ গ্রেপ্তার করতো না। ঠিক একইভাবে আগামী দিনে তাই হবে। আমাদের কখনো কি প্রয়োজন হবে না কেন্দ্রীয় বাহিনীর? কিন্তু এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে বাংলায় যেন পশ্চিমবঙ্গের পুলিশ ভার্সেস কেন্দ্রের যে কোনো সংস্থা বা বাহিনী, এটা আমরা উভয় শত্রু, এই জায়গাটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর জন্য, ফেডারেল স্ট্রাকচারের জন্য কখনো কিন্তু এটা শুভ জিনিস নয় বলে মনে করি। তাই কেন্দ্র তাদের স্ট্যান্ডার্ড প্রোটোকল মানবে, রাজ্য তাদের যে সমস্ত কোড অফ কন্ডাক্ট সেটা মানবে। উভয়েরই এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর উভয়েরই আছে। কিন্তু এখানে যেন মানুষের মধ্যে যে ইমপ্রেশনটা তৈরি হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কাউকে ধরতে আসছে বা খোঁজ নিতে আসছে, রাজ্যের পুলিশ তার উপর ঝাঁপিয়ে পড়ছে, নেতৃত্বে মুখ্যমন্ত্রী। তাহলে এটা কি এটা ক্যাওসের দিকে যাচ্ছে না? এই ক্যাওটিক সিচুয়েশন রাজ্যের উচিত, কেন্দ্রের উচিত, উভয়েরই অ্যাভয়েড করা উচিত। সুপ্রিম কোর্ট যদি এই মর্মে কোন একটা রায় দেয়, আমি সব থেকে বেশি খুশি হব। যে প্রত্যেকের অ্যাম্বিট কতটা, আমাদের ভারতবর্ষের যেহেতু আমাদের একটা ফেডারেল স্ট্রাকচারের কথা বলি, আমরা ইউনিয়ন লিস্ট আছে, কনকারেন্ট লিস্ট আছে, স্টেট লিস্ট আছে, তার অধীনে কি কি আছে না আছে সব স্পষ্ট করে ব্যাখ্যা করা আছে। তারপর এই ধরনের ঘটনা কিন্তু সুখকর নয়, এটা বলতে পারি আমি। নির্বাচন কমিশন তাদের ক্ষমতার বাইরে গিয়ে, তাদের ক্যাপাসিটির বাইরে গিয়ে তারা যে প্রক্রিয়া শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে, সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম। পশ্চিমবঙ্গ সরকার কোনোদিনই তাদেরকে এই প্রক্রিয়ায় বাধা দেয়নি, বরং সহযোগিতা করেছে। পশ্চিমবঙ্গের তরফ থেকে অন্তত 90,000
সরকারি কর্মচারী তারা কিন্তু এই নির্বাচন কমিশনকে মদত করেছে। নির্বাচন কমিশনের হাতে কটা লোক আছে? 800-900 কেন্দ্রীয়ভাবে। বাকি তারা যে রাজ্যে যায় সে রাজ্যের প্রশাসনকে তারা বরোড করে নিয়ে নেয়, তার জন্য বাজেট দেওয়া হয়। কিন্তু মূলত যারা কর্মচারী, রাজ্যের কর্মচারী, তারাই কিন্তু নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়া সব থেকে বড় অংশীদার। স্বাভাবিকভাবে তারা কারা? তা তো পশ্চিমবঙ্গ প্রশাসনের লোক। তাদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথমে ধমক দিয়ে রাখলো, আমি থাকবো, নির্বাচন কমিশন থাকবে না, তাই সিধা আমি যা বলবো তাই করো। সব কড়াকড়ি হয়ে যাওয়ার পর সব শেষে মমতা ব্যানার্জি বলছে তোমরা ঠিক থাকো, আমি তোমাদের রক্ষা করবো। তার মানে হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ এসছে। এবার গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করার মাধ্যমে মমতা ব্যানার্জি দেখাতে চাইছে যে নির্বাচন কমিশন এবং মানুষের ভোট অধিকার দেওয়ার ব্যবস্থা, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মানুষের ভোট অধিকার দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে। অথচ এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম দিন থেকে সব থেকে বেশি সহযোগিতা এই নির্বাচন কমিশনকে করা হয়েছে। অথচ ধমক দেওয়া হয়েছিল কখনো রক্ত গঙ্গা বই দিব, কখনো ঢুকতে দেব না। আর সব থেকে বেশি সহযোগিতা এই রাজ্য থেকে করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সেই সময় কিন্তু নির্বাচন কমিশনকে পূর্ণ মদত করেছে, সেটা তারা নিজেরাও বলেছে। এবং তার জন্য পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে সব থেকে কম মানুষের নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গ সরকার শুধু নয়, পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষ জানে যে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আন্দোলন করেছিল রাহুল গান্ধী। তো সেদিন কিন্তু মমতা ব্যানার্জি সাথ দেয়নি। বিহারে রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করে সারা ভারতবর্ষের মানুষকে সচেতন করলো, সতর্ক করলো। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা পাঁচবার নির্বাচন কমিশনের কাজকর্মের উপরে হস্তক্ষেপ করালাম সুপ্রিম কোর্টকে দিয়ে। সুপ্রিম কোর্ট তার 5বার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে কেমন করে তোমাদের প্রক্রিয়ার সরলীকরণ করতে হবে। আজকে যখন নির্বাচন কমিশন এবং এসআইআর শেষ লগ্নে যখন মানুষের লিগ্যাল ডিসক্রিপেন্সির নামে সমস্যা বাড়ছে, তখন রাজ্য কিন্তু সমস্যা সমাধান না করে সমস্যাকে আরো জটিল করার চেষ্টা করছে। সমস্যার সমাধান কি? তুমি বার্থ সার্টিফিকেট দাও, তুমি ডোমিসাইল সার্টিফিকেট দাও, এখানকার ডিএম এসডিও বিডিওকে বলো যে যাকে যাকে চেনেন তাকে তাকে আপনারা রেকমেন্ডেশন করে দিন, গল্প শেষ। নির্বাচন কমিশন কেন্দ্রের তাদের হাতে স্টাফ নাই, রাজ্য তারা বলবে সহযোগিতা করবো না, কিন্তু রাজনীতি চলবে। কেন পশ্চিমবঙ্গের মানুষকে জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে না? নির্বাচন কমিশন কিন্তু বার্থ সার্টিফিকেট দেবে না, বার্থ সার্টিফিকেট দেবে রাজ্য। নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট দেবে না, দেবে রাজ্য। আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী এবং কংগ্রেসের এক বরাবর যে প্রতিবাদ, সেই প্রতিবাদে সবাই সচেতন হয়েছে। নির্বাচন কমিশনকেও আজকে বলতে বাধ্য হতে হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব দেখা নয়। অথচ এই নির্বাচন কমিশন একসময় বলেছিল নাগরিক ছাড়া তো ভোট হয় না। আজকে সেই নির্বাচন কমিশন বলছে নাগরিকত্ব দেখার দায়িত্ব আমাদের নয়, নাগরিকত্ব দেখার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের। তাহলে কংগ্রেসের যে লড়াই, কংগ্রেসের যে প্রতিবাদ, তার প্রতিধ্বনিতে আজ নির্বাচন কমিশনকেও মাথা নিচু করতে হচ্ছে। ভালো কথা, সেই সন্দেহটা মেটাবে রাজ্যের প্রশাসন। এটা বুঝতে ভুল হচ্ছে আপনাদের। যা কিছুই সন্দেহ হবে মেটাতে হবে তো রাজ্যের প্রশাসনকে। সেখানে বিডিও আছে, এইআরও আছে, এআরও আছে, তাদেরকে মেটাতে হবে। পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সার্টিফিকেট দিবে, বিডিও বলবে ঠিক আছে, এসডিও বলবে ঠিক আছে, ডিএম বলবে ঠিক আছে, রাজ্য বলবে ঠিক আছে, 1 সেকেন্ডের কাজ। কিন্তু এটাকে সমস্যাটাকে বাঁচিয়ে রাখতে হবে। সমস্যা না বাঁচিয়ে রাখলে বাংলায় ভোট হবে না। সমস্যাকে বাঁচাও, সমস্যাটাকে জটিল করো, দিয়ে ভোট করো। ন্যারেটিভটা এরকম হচ্ছে যেন এসআর নিয়ে বিজেপি আর টিএমসি চিন্তিত আর কেউ নাই। অথচ এই কংগ্রেস সুপ্রিম কোর্টের পাঁচটা হস্তক্ষেপ আদায় করেছিল। রাজ্য নিজে পারে সবকিছু ঝামেলা মেটাতে, রাজ্য তো সক্রিয় হওয়া উচিত। তুমি 90,000 কর্মচারী দিয়ে এসআর কে মদত করলে এতদিন, মরা জীবিত কোথায় কি ঢুকলো না ঢুকলো জানি না, কারণ সব জায়গায় আমাদের এজেন্ট ছিল না, অন্তত কংগ্রেসের এজেন্ট সব জায়গায় দিতে পারিনি আমরা।
তাতে কোথায় কি হয়েছে, কোথায় জল ভরা হয়েছে, কোথায় দুধের জায়গায় জল না জলের জায়গায় দুধ, আমরা জানি না সবটা। এসআর প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত আমি কখনো বিশ্বাস করি না। আর নির্বাচন কমিশন এখন কিছু না পেয়ে, মানুষ না পেয়ে মানবিক যন্ত্র ব্যবহার করছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা সময় বলো তো না, মানে টিভি ইডিয়েট বক্স, এটাও তাই বলা হবে আগামী দিনে। সবাই আমরা ক্রমশ এআই এর দিকে ঝুঁকছি, আর সেই এআই আমাদের বানানটাকে তার মতো করে বানান করছে। সম্পূর্ণ এআই পরিচালিত করতে গিয়ে আরো 12টা বাজিয়েছে নির্বাচন কমিশন। ওদিকে এআই আমাদেরকে ঠিক মতন তথ্য দিতে পারছে না, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সেগুলোকে ত্রুটিমুক্ত করার কোনো চেষ্টা হচ্ছে না। মাঝখান থেকে যেটা সমস্যা, সাধারণ মানুষের জানের জ্বালা হয়ে গেছে। ভারতবর্ষের নৌবাহিনীর প্রধান, তারও হাজিরা দিতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যে কি থাকতে পারে? আইএসআই পারবো না।